ঝাড়ু হাতে ইন্দোনেশিয়ার নারীদের গর্জন, শিক্ষার্থীদের পার্লামেন্ট ঘেরাও, ক্রমেই বেড়ে চলেছে জন অসন্তোষ। ইয়েমেনি হামলায় কাঁপছে ইসরায়েল, ইয়েমেনি যোদ্ধাদের কাছে অসহায় ইসরায়েলি বাহিনী, 24 ঘন্টায় 3 বার হামলা। সরাসরি হামলা চালিয়ে মাদক বোঝাই জাহাজ উড়িয়ে দিল মার্কিন সেনারা, নিহত 11 চোরাকারবারি। হাজারো নারী একসাথে গোলাপি পোশাকে রাস্তায় নেমে এলেন হাতে ঝাড়ু নিয়ে। তাদের এই ঝাড়ু শুধু ঘরের ধুলো ঝাড়ার জন্য নয়, বরং রাষ্ট্রের দুর্নীতি, দমন পীড়ন আর সংসদ সদস্যদের বাড়তি সুযোগ সুবিধার বিরুদ্ধে প্রতীকী অস্ত্র। গোলাপি রং এখানে একতার, সাহসের ও প্রতিবাদের প্রতীক, আর ঝাড়ু যেন তাদের ঘোষণা, দেশকে ময়লা থেকে মুক্ত করতে হবে। গত সপ্তাহে সহিংস বিক্ষোভে অন্তত 10 জন নিহত ও হাজারেরও বেশি আহত হয়। পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যু আন্দোলনকে আরও তীব্র করে তোলে। এরপর থেকে দেশের নানা প্রান্তে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো রাস্তায় নেমেছে। বিক্ষোভের মূল কারণ পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও বর্বরতা, সংসদ সদস্যদের বিলাসী সুযোগ সুবিধা বনাম সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট এবং দুর্নীতি ও আইনের রাজনৈতিক ব্যবহার। ইন্দোনেশিয়ার নারী জোটের 38 বছর বয়সী প্রতিবাদ সমন্বয়কারী মুতিয়ারা ইকা প্রতিভি জানান, তারা সরকারের প্রতি অত্যন্ত বিরক্ত। এই মুহূর্তে সংসদ যা করছে তাতে আমরা বিরক্ত। তাই আমরা বলতে চাই যে সংসদের তার স্থান জানা উচিত, কারণ এটি জনগণের আকাঙ্ক্ষা এবং নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে প্রতিনিধিত্ব করে। আমাদের ক্রোধের কারণ বিভিন্ন সরকার এবং প্রতিনিধি পরিষদের নীতি, যা বর্তমানে জীবন উন্নত করার প্রচেষ্টার পুরোপুরি উল্টো এবং পরিবর্তে জনগণকে বেকারত্ব, সহিংসতা এবং বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে। 3 সেপ্টেম্বর বুধবার এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে দ্য অ্যালায়েন্স অফ ইন্দোনেশিয়ান উইমেন নামের একটি সংগঠন। 38 বছর বয়সী প্রতিবাদী সংগঠক মুতিয়ারা ইকা এই আন্দোলনকে মানুষের রাগ এবং সাহসের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন। তার মতে, বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তগুলো সাধারণ মানুষকে বেকারত্ব, সহিংসতা এবং বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে, যা মানুষের মনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বিক্ষোভ শান্ত করতে রাজনীতিকদের অতিরিক্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন, তবে বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট নয়। 2024 সালের নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন নিয়েই প্রাবো ক্ষমতায় আসেন, অথচ এখন সেই তরুণদের বিরুদ্ধেই দমন পীড়নের অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট হওয়ার পর এটি প্রাবোর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার সময়। 24 ঘন্টায় অন্তত 3 বার ইসরায়েলে হামলা চালালো ইয়েমেনি যোদ্ধারা। 4 সেপ্টেম্বর ইয়েমেনের যোদ্ধাদের হামলার বিষয়টি নিশ্চিত করে খোদ ইসরায়েলি বাহিনীর কর্মকর্তারাই। মূলত গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদেই এমন সব হামলা চালানো হয় বলে দাবি ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটির। ইসরায়েলি শত্রুরা নিরাপদে থাকতে পারবে না, স্থিতিশীলতা পাবে না। আগামী দিনে আমাদের অভিযান আরও তীব্র হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি বাহিনী জানায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে সেগুলো সফলভাবে তারা ভূপাতিত করেছে। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, ক্ষেপণাস্ত্রগুলোর কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে 2টি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। সারির ভাষ্য অনুযায়ী সেই হামলায় ফিলিস্তিন 2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তিনি আরও দাবি করেন যে ওই হামলার কারণে লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিককে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছিল এবং তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সামরিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেই অভিযান গাজার জনগণের প্রতি সংহতি এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং গাজায় ইসরায়েলি গণহত্যার জবাবে আমাদের দেশ ইয়েমেনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমরা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছি। আমাদের অভিযান সফল হয়েছে। এর ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং বিমান
বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই ধারাবাহিক হামলা গোষ্ঠীটির একটি কৌশলগত পদক্ষেপ। তারা নিজেদের সামরিক শক্তি এবং আঞ্চলিক উপস্থিতি বিশ্ববাসীকে দেখাতে চাইছে। অনেকের মতে এ ধরনের কার্যকলাপের পেছনে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন পক্ষের সমর্থনও কাজ করছে। হুথিরা তাদের এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। তবে তাদের এ ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি তৈরি করছে, যা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। এভাবেই প্রতিনিয়ত সাগরপথে মাদকের চোরাচালান রুখে দেয় মার্কিন সেনারা। রাতের আধারে কিংবা দিনের আলোতে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের জলরাশিতে একদিকে যেমন মাদক চোরাকারবারীদের আনাগোনা, অন্যদিকে চোখে পড়ে মার্কিন নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর তৎপরতা। কখনো ড্রোন থেকে নজরদারি, কখনো স্পিডবোটের ধাওয়া, আবার কখনো বা ডুবোযানের গোপন অভিযান। মাদকের চোরাচালান রুখতে সব ধরনের কৌশলই অবলম্বন করেন যৌথ সেনারা। সেনাদের এমন তৎপরতায় গন্তব্যে পৌঁছানোর আগেই প্রতিবছর আটক করা হয় হাজার হাজার কোটি টাকার মাদকদ্রব্য। সাধারণত সন্দেহভাজন জাহাজ বা স্পিডবোটগুলোকে থামিয়ে তল্লাশি চালানো বা আটক করা হলেও এবার ঘটল বিরল এক ঘটনা। অবৈধ মাদকদ্রব্য বহনের অভিযোগে ভেনেজুয়েলা থেকে আসা একটি স্পিডবোটে সরাসরি হামলা চালায় মার্কিন বাহিনী। 2 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো ওই হামলায় অন্তত 11 জন নিহত হন। এ ঘটনার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রোন থেকে ধারণকৃত সেই ভিডিওতে একটি স্পিডবোট বিস্ফোরিত হতে দেখা যায়। মার্কিন সেনাবাহিনী স্পিডবোটের আরোহীদের ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধ চক্র ট্রেন দে আরাহুয়ার সদস্য বলে চিহ্নিত করেছেন বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে প্রচুর মাদক আসছে। ভেনেজুয়েলা থেকে পাচার করার মতো আরও অনেক মাদক রয়েছে। এছাড়া ওই হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করে ট্রাম্প জানান, অভিযান পরিচালনাকালে কোনো মার্কিন সেনা ক্ষতির শিকার হননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে এই হামলাকে একটি কাইনেটিক স্ট্রাইক হিসেবে উল্লেখ করেছেন। যদিও কোনো নির্দিষ্ট অস্ত্রের নাম তিনি বলেননি, তবে সামরিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের ধারণা, মনুষ্যবিহীন MQ-9 রিপার ড্রোন অথবা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা AGM-114 হেলফায়ার মিসাইল ব্যবহার করেই সম্ভবত হামলা করা হয়েছে স্পিডবোটটিতে। এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রে দে আরাগুয়াকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই সংস্থাটি পরিচালনার অভিযোগ তুলেছিলেন। এমনকি গত মাসে মাদুরোর গ্রেফতারের তথ্য দিয়ে সহায়তার জন্য পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে $5 কোটি উন্নীত করা হয়। যদিও ভেনেজুয়েলা সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের কর্মকর্তাদের দাবি, 2023 সালের এক কারাগারে অভিযান চালিয়ে তারা গোষ্ঠীটিকে ভেঙে দিয়েছে এবং সেই অপরাধ চক্রটি এখন আর তাদের দেশে সক্রিয় নেই। এবার বন্যায় ডুবছে দিল্লি। বন্যার পানিতে ডুবে গেছে মাইলের পর মাইল এলাকা, ডুবে গেছে শ্মশানঘাট, এমনকি মন্দিরও। রাস্তাঘাট ডুবিয়ে বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। সেই হাঁটু পানিতেই বাড়ির ভেতর আটকা পড়ে আছেন বাসিন্দারা। আবহাওয়া খারাপ থাকায় সব এলাকায় পৌঁছাতেও পারছেন না উদ্ধার কর্মীরা। আমি 22 বছর ধরে এখানে থাকছি, কিন্তু কখনো পানির স্তর এতটা বাড়তে দেখিনি। 2002 সাল থেকে আমি আখনুরে থাকছি। মন্দিরের ভেতরে কখনো জল ঢোকে না, কিন্তু এখন মন্দিরও ডুবে গেছে। হ্যাঁ, জলের স্তর বাড়ছে এবং নিচু এলাকার গ্রামগুলো প্লাবিত হচ্ছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনা নদীর জল বিপদসীমা অতিক্রম করলেই সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। প্রথমে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে ঢুকতে শুরু করে বানের পানি এবং ধীরে ধীরে তা শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বন্যা পরিস্থিতিতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে প্রায় 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লি জুড়ে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। 4 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। প্রায় 40টি বাড়ি আছে। গত কয়েকদিনে কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে স্কুলে স্থানান্তরিত করা হয়েছে।
তবে কিছু মানুষ এখনো আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে নয়াদিল্লির আলিপুর এলাকায় ধসে পড়ে সড়কের একটি অংশ। রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে দেখা দেয় ভয়াবহ যানজট ও জলাবদ্ধতা। সিভিল লাইন্স অঞ্চলে গাড়ি ডুবে যায়, প্লাবিত হয় ভবন। কাশ্মীরি গেটের বিভিন্ন অংশেও ঢুকে পড়ে পানি। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বন্যার পানি ঢুকে পড়ে ত্রাণ কেন্দ্রগুলোতেও, যেখানে আশ্রয় নিয়েছিল অনেক বাস্তুচ্যুত মানুষ। তবে ভয়াবহ এই বন্যায় হতাহতের সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। কুল্লুতে অবিরাম বৃষ্টির কারণে এখনো পাথর পড়ছে। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, তাই আপাতত উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। এক এক্সপোস্টে এনডিআরএফ জানায়, যমুনার পানি বিপদসীমার ওপরে যাওয়ায় যমুনা বাজার, নাজাফগড় ও জৈতপুরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 626 জন মানুষ ও 13টি গবাদি পশুকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 5 ও 6 সেপ্টেম্বরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষ আবহাওয়া দপ্তর হরিয়ানার পানিপথ, সোনিপত, গুরগাঁও, ফরিদাবাদ, পালওয়াল ও মেওয়াটে রেড অ্যালার্ট জারি করেছে। ঘন্টায় 15 কিলোমিটারের বেশি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল, জম্মু কাশ্মীর সহ আরও কয়েকটি অঞ্চলে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পর্বতের উপর থেকে সংগ্রহ করা হচ্ছে আলজেরিয়ার সাদা সোনা। এই পদার্থটি সারা বিশ্বে সহজলভ্য হলেও পর্বতের উপর থেকে সংগ্রহ করা এই ঐতিহ্যবাহী পদার্থটি স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয়। আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কাবিলি পর্বতমালায় অবস্থিত বেলাইয়েল গ্রামের মানুষ শতাব্দী ধরে এক অনন্য ঐতিহ্য পালন করে আসছেন। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত একটি প্রাকৃতিক লবণ হ্রদ থেকে হাত দিয়ে লবণ সংগ্রহ করেন। এই কাজ তাদের জীবিকার অংশ হলেও এটি পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া শত বছরের পুরাতন মূল্যবান ঐতিহ্য। আধুনিক সময়ে দোকানে সহজে লবণ পাওয়া গেলেও বেলাইয়েলের এই ঐতিহ্যবাহী লবণ স্থানীয় বাজারে এবং বার্ষিক মেলায় এখনও বেশ জনপ্রিয়। বেলাইয়েলের এই লবণ সংগ্রহের পদ্ধতিটি শত শত বছরের পুরনো, সূর্যের আলোয় বাষ্পীভবন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। গ্রামের প্রাকৃতিক লবণ হ্রদ থেকে পানি ছোট ছোট পুকুরের মতো অগভীর স্থানে প্রবাহিত করা হয়। এরপর গ্রীষ্মের তীব্র গরমের দিনগুলোতে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়ে যায় এবং সাদা স্ফটিকের মতো লবণের স্তর পড়ে থাকে। ৬৩ বছর বয়সী মহুয়ে উলহা ২৭ বছর ধরে লবণ তৈরি করছেন। তিনি এটাকে কেবল একটি কাজ নয়, বরং একটি আশীর্বাদ হিসেবে দেখেন। আমি ২৭ বছর ধরে লবণ উত্তোলন করে জীবিকা নির্বাহ করছি। আমাদের সন্তানরাও এটি থেকে জীবিকা নির্বাহ করতে পারে। আমাদের পূর্বপুরুষরা এই শিল্প আমাদের কাছে প্রেরণ করেছেন এবং আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এটি করে যাব। উলহার মতো কৃষকেরা স্ফটিক লবণ সংগ্রহ করার পর অপরিষ্কার জিনিস দূর করার জন্য সেগুলো ধুয়ে ফেলেন। এরপর লবণ শুকানোর জন্য রেখে দেওয়া হয় এবং শুকানোর পর স্থানীয় বাজারে বিক্রি করা হয়। প্রতি কিলোগ্রাম লবণ ৯০ দিনার বা প্রায় ৭৭ টাকায় বিক্রি করা হয়। লবণ নিষ্কাশন মৌসুমে প্রতি শনিবার একটি স্থানীয় মেলা বসে, যেখানে শুধু লবণই নয়, ডুমুর, ঝালমরিচ এবং ঐতিহ্যবাহী পাহাড়ি ভেষজ মশলাও বিক্রি হয়। এই মেলা দূর দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করে। ৭৪ বছর বয়সী আলজেরিয়ান রামাদান মেগাউচে অন্য অঞ্চল থেকে লবণ কিনতে এসেছেন। এটি আমাদের পূর্বপুরুষদের লবণ। তারা প্রতি বছর লবণ বিক্রি করার জন্য এই মেলা আয়োজন করে থাকে এবং লোকেরা এটি বিভিন্ন জায়গা থেকে কিনতে আসে। আমরা লারবানাত ইরাথেন গ্রাম থেকে বিশেষভাবে এই লবণ কিনতে আসি। আমরা প্রতি বছর আসি। এই ঐতিহ্যবাহী লবণ সংগ্রহ পদ্ধতি বেলাইয়েল গ্রামের মানুষের সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন জ্ঞান এবং সম্প্রদায়ের প্রচেষ্টা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সত্ত্বেও একটি মূল্যবান ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে পারে। এআই দিয়ে তৈরি করা হয়েছে নতুন ধরনের টায়ারের রেসিপি। এই নতুন টায়ার পাড়ি দিয়েছে ৩০০০ কিলোমিটার। আরও আছে বাতাস ছাড়া টায়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি টায়ারের পরীক্ষামূলক ব্যবহার দেখা গেছে সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সৌরচালিত গাড়ির এক বিশেষ রেসে। এই রেসে গাড়িগুলো ৩০২১ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডারউইন থেকে অ্যাডিলেড পর্যন্ত চলেছিল। টায়ারগুলো বেশ টেকসই, আর এটাই প্রমাণ করে এআই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র রেস নয়, বরং ভবিষ্যতের টেকসই গাড়ি প্রযুক্তির জন্য একটি বড় পরীক্ষা।
ব্রিজস্টোন কোম্পানি এআই ব্যবহার করে লক্ষ লক্ষ রাবারের উপাদানের সমন্বয় পরীক্ষা করেছে। এর উদ্দেশ্য হল এমন এক সেরা মিশ্রণ খুঁজে বের করা যা টায়ারকে আরও মজবুত করবে কিন্তু রাস্তার সাথে তার ঘষা লাগা কমিয়ে দেবে। এই রেসটি টায়ারের জন্য একটি কঠিন পরীক্ষার জায়গা, কারণ এখানে টায়ারগুলোকে হালকা হতে হয় আর অনেক দূর যেতে হয়। এছাড়া প্রচণ্ড গরমও সহ্য করতে হয়। এই কঠিন পরিস্থিতিগুলোই তাদের নতুন প্রযুক্তি তৈরি করতে সাহায্য করছে। ব্রিজস্টোনের মোটরস্পোর্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যাকলারেন F1 এর প্রাক্তন ইঞ্জিনিয়ার ডিরেক্টর হিরোশি ইমাই বলেন, এআই চাকার রাবারের পারফরমেন্স উন্নত করতে সাহায্য করছে। টায়ারের জন্য সেরা উপাদান খুঁজে বের করতে লক্ষ লক্ষ উপাদানের সমন্বয় থাকে, যা হাতে কলমে খুঁজে বের করা অসম্ভব, কিন্তু এআই সহজেই এই কাজ করতে পারে। টায়ারের পদার্থটি সাধারণ কালো রাবার নয়, এতে বিভিন্ন উপাদান রয়েছে, তাই আমরা আমাদের উন্নয়নে প্রতিদিন সক্রিয়ভাবে এআই ব্যবহার করছি। এই রেসের উদ্দেশ্য শুধু জেতা নয় বরং পরিবেশকেও বাঁচানো। তাই এখানে এমন টায়ার ব্যবহার করা হয়েছে যা পুরনো টায়ার রিসাইকেল করে তৈরি করা হয়েছে। এবছর ব্যবহৃত টায়ারগুলোর 65%-এরও বেশি ছিল পুরনো টায়ার থেকে তৈরি। এই পরিবেশ বান্ধব টায়ারগুলো এখন নতুন ইলেকট্রিক গাড়িতেও ব্যবহার করা হচ্ছে। ব্রিজস্টোন ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জের প্রতিষ্ঠাতা ক্রিস সেলউড বলেন, এই কোম্পানিটি পুরনো টায়ারগুলোকে নতুন টায়ারে রূপান্তরিত করার একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করেছে। তিনি আরও বলেন, এই নতুন টায়ারগুলো এখন বাজারে আসা নতুন ইলেকট্রিক গাড়িতেও ব্যবহৃত হচ্ছে। 2025 সালের এই রেসে নেদারল্যান্ডসের ডাচ ব্রুনাল সোলার টিম জয়ী হয়েছে। তাদের গাড়িটি 34 ঘন্টা 54 মিনিট 21 সেকেন্ডে রেস শেষ করে। এই রেস প্রমাণ করে যে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে আমরা কতটা এগিয়ে গেছি। মজার ব্যাপার হলো ব্রিজস্টোন কোম্পানি এখন চাঁদে ব্যবহার করার জন্য বিশেষ টায়ারও তৈরি করছে, যেগুলো কোনো বাতাস ছাড়াই চলবে। চারপাশে শুধু তপ্ত মরুভূমি, কোনো নদী বা হ্রদ নেই, তবুও মানুষ ঠান্ডা পানি পাচ্ছে। আবুধাবির মা হাওয়া নামের কোম্পানি বাতাসের ভেতরের আর্দ্রতা থেকে পানি বের করছে। বৈজ্ঞানিক কৌশলে কম শক্তি ব্যবহার করে দিনে তাদের কারখানা থেকে 40,000 লিটার করে পানি উৎপন্ন হয়। আর বাড়ি বা অফিসগুলোর সামনে রাখা যাবে এমন মোবাইল ডিসপেন্সার থেকেও আরও পানি পাওয়া যায়। মা হাওয়া কোম্পানি হিট এক্সচেঞ্জার ব্যবহার করে বাতাসের আর্দ্রতা থেকে পানি তৈরি করে। তাদের সিইও মাইকেল রুটম্যান জানান, প্রতি কিলোওয়াট শক্তিতে প্রায় 5 লিটার পানি তৈরি করা যায়। এই ক্ষমতা অনুসারে একটা টিভি 10 ঘন্টা চালালে যে শক্তি ব্যবহার হয়, ঠিক সেই শক্তিতেই 5 লিটার পানির উৎস তৈরি করা সম্ভব। আমরা বিশ্বের মধ্যপ্রাচ্যে বাস করছি। পানি সবচেয়ে দুর্লভ এই অঞ্চলগুলিতে। আমাদের এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যা আমাদের জনগণের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারে। তারপরে আমরা ভাবলাম, আমরা তো বিশ্বের বৃহত্তম পানির উৎস বায়ুমণ্ডল ব্যবহার করতে পারি। বর্তমানে 250 মিলিলিটার বোতলে পানি আবুধাবির বাজারে বিক্রি হয় প্রায় 120 টাকায়। আর মা হাওয়া কোম্পানির তৈরি জেনি নামে একটি বাসায় ব্যবহারযোগ্য যন্ত্র বিক্রি হয় প্রায় $3,800 বা প্রায় 4,80,000 বাংলাদেশি টাকায়, যা বছরে 11,000 লিটার পানি তৈরি করতে পারে। অর্থাৎ এক বছরে 45,000 প্লাস্টিক বোতল না কিনলেও চলবে। ব্যবসায়ী ও গৃহিণী আন্দ্রেয়া বালাকা এখন বাসায় রান্না ও পান করার জন্য এই মেশিন ব্যবহার করছেন। এতে প্লাস্টিকও কম খরচ হয় আর পরিবেশও বাঁচে। মানুষ বছরের পর বছর ধরে সাধারণ পানি পান করতে অভ্যস্ত। তারা টেকসই উৎস খুঁজে দেখে না। এটি আমাদের জীবনধারা হওয়া উচিত না। সংযুক্ত আরব আমিরাতে নদী বা মিঠা পানির উৎস নেই। তারা সমুদ্রের লোনা পানি পরিষ্কার করে পানির ব্যবস্থা করে। এখন প্রায় 42% পানি আসে সমুদ্র থেকে, কিন্তু সেটা অনেক খরচ সাপেক্ষ। তাই বাতাস থেকে পানি তৈরি হতে পারে এক দারুণ বিকল্প। তবে এই পদ্ধতির কিছু সমস্যা আছে, যেমন এই পদ্ধতিতে খুব বেশি পানি একসাথে পাওয়া যায় না, আর অনেক জায়গাও প্রয়োজন হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন এটি বড় শহরের জন্য নয়, বরং ছোট জায়গা বা বিশেষ কাজের জন্য বেশি উপযুক্ত। তবুও মরুভূমির মাঝখানে বসে যদি শুধু বাতাস থেকে ঠান্ডা পানি পাওয়া যায়, সেটি কি অসাধারণ নয়?